ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হলুদ শার্টের ওপর ঘিয়ে রঙের জহর কোট, মুখে স্মিত হাসি থাকলেও বাঁধভাঙা উচ্ছ্বাসের লেশমাত্র নেই। সোমবার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তিনি যখন পোডিয়ামে দাঁড়ালেন তখন হাততালি আর থামতে চাইছে না। হবে নাই বা কেন, মাইকের পেছনে দাঁড়ানো মানুষটি যে কিছুক্ষণ আগে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হয়েছেন, অর্থনীতিতে নোবেলের জন্য বেছে নেওয়া হয়েছে তার নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই কলকাতার ছেলে, স্কুল থেকে কলেজ সব কলকাতায়। এই কলকাতার ঝুপড়ি দেখেই প্রথমে দারিদ্র্য বুঝতে শেখা, তারপর সেই দারিদ্র্য দূরীকরণের পথ খুঁজতেই গবেষণায় নামা, আর সেই সূত্র ধরেই ফের বাঙালির খাতে উঠল নোবেল। অমর্ত্য সেনের 21 বছর পর ফের অর্থনীতিতে নোবেল পেলেন আরেক বাঙালি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অর্থনীতিতে নোবেল পেলেন তার স্ত্রী এস্টার ডাফলো এবং মাইকেল ক্রেমার। ঘোষণার কয়েক ঘন্টা পর ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজিতে সাংবাদিক বৈঠকে যখন তিনি পৌঁছলেন তখনও তার মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ সুলভ কোনো গাম্ভীর্য নেই, বরং কথা শুরু করলেন খাঁটি রসিকতার মেজাজে। Thank you. It feels a bit like I walked onto the set of a wrong movie. তারপর কথায় কথায় প্রকাশ পেল নোবেল জয়ের উচ্ছ্বাস। I guess the one thing I wanted to start by saying is that it's wonderful to get this prize, but it's particularly wonderful, I think, because it's a prize not, I think, for us, but also for the entire movement. I think that this is a movement that we happen to be at the beginning of. I think mostly luck. We're in a rentier economy at this point. But it's still, I think it's still going to be wonderful for the movement that this prize was given, because I think it's going to make it a little easier to penetrate the many doors that are half open to us or not quite open to us, and hopefully bring the message of policy based on evidence and hard thinking to many other places as well. ঘনিষ্ঠরা বলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এরকমই, কাজে যতটা সিরিয়াস তার বাইরে ততটাই রসিক এবং আমোদে। সেই সাউথ পয়েন্টের স্কুল জীবন থেকে তিনি রয়ে গেছেন একই রকম। ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, মিউজিক নিয়ে অনেক আলোচনা হতো। অভিজিৎ ক্রিকেটের খুব ফ্যান ছিল, নিজে পাড়া ফুটবল খেলতো, স্কুলেও খেলেছে, এই গ্রাউন্ডেই, প্লে গ্রাউন্ডেই খেলেছে অভিজিৎ। পাড়াতেও খেলতো অভিজিৎ ফুটবল, সেই সব নিয়ে অনেক গল্প হতো। ডাউন টু আর্থ ছিল, ভীষণ শান্ত প্রকৃতি, কিন্তু অনেক কিছুতে ইন্টারেস্ট ছিল। স্পোর্টসে ইন্টারেস্ট ছিল, মিউজিকে, শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যালে ইন্টারেস্ট ছিল। পড়াশোনার থেকেও অন্য জিনিসের আলোচনা বেশি হতো। হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, পড়াশোনায় তো খুবই ভালো ছিল, এক্সট্রিমলি স্ট্রং ছিল। আমি বারবার বলছি, ম্যাথামেটিক্সে ভীষণ স্ট্রং ছিল, সেই সব নিয়েও আলোচনা হতো, কিন্তু তার থেকে অন্যান্য সাধারণ ডিসকাশনই বেশি হতো আর। অভিজিৎ বাবু, অনেকেই জানেন না যে অভিজিৎ পাঠক এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এরা দুজন শুধু যে সাধারণ সহপাঠী ছিলেন, তাদের মধ্যে আলাপ পরিচয় ছিল তা নয়, একেবারে ছাত্র জীবনে খুব কাছের বন্ধু এবং প্রতিদ্বন্দ্বীও। একজন বোধহয় 235 নাম্বার পেয়েছিলেন, একজন 232 নাম্বার। তো এই বন্ধুত্ব এবং তার মধ্যে কোথাও কি ভালো ছাত্রদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা থাকে সেটা ছিল না? প্রতিদ্বন্দ্বিতা নয়, কারণ ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমার এলেম ছিল না, সুতরাং কোনো প্রশ্ন ওঠে না। ওই 235-32 কথাটা তুললেন যখন, তখন বলছি প্রেসিডেন্সি কলেজে যে বছর পড়েছিলাম তাতে 2 অভিজিৎ একটা কাকতালীয়ভাবে হয়েছিল। আমিও অভিজিৎ, ও অভিজিৎ ছিল। যদিও সেটা সুগতদা জানেন, ও বেশি পরিচিত ছিল ওর ডাক নাম, যেটা ঝিমা বলে। ইনফ্যাক্ট এখনও, আজকেও যখন খবরটা পাওয়ার পরে আমি আমার স্ত্রীকে ফোন করে বললাম, আমার স্ত্রীও কিন্তু একই ক্লাসের, ফোন করে বললাম যে এরকম খবর শুনেছো? তা ও বললো কি খবর? আমি বললাম, তো ফোনে লাফিয়ে বললো ঝিমা নোবেল প্রাইজ পেয়েছে। অতএব ও আমাদের ঝিমা ছিল আর কি। তো প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমাদের একটা ব্র্যাকেটিং ছিল যে সেই বছরের ইকোনমিক্স ক্লাসে 2 অভিজিৎ ব্রাইট স্টুডেন্টস, কিন্তু হি ওয়াজ বাই ফার বেটার।
there is no doubt about it. কিন্তু আরেকটাও শোনা যায় যে পার্ট 1 সেখানে এমন জায়গায় সে বছর প্রেসিডেন্সি কলেজের খাতা গেল যে কেউ ফার্স্ট ক্লাস পেলেন না। না, যেটা হয়েছিল বলে যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আমাদের কলেজের নিরিখে ধরা যাক 2 অভিজিৎ কলেজের ইভ্যালুয়েশনে প্রথম দ্বিতীয় এরকম হতো, ওই প্রথম হতো। এখন সত্যের অপলাপ করে তো লাভ নেই, ওই প্রথম হতো, আমি হয়তো দ্বিতীয় হতাম। আমাদের সময় খুব নামকরা অধ্যাপকদের মধ্যে ওর বাবা ছিলেন, একদম আরেকজন ছিলেন বিভাগীয় প্রধান ছিলেন, আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ অধ্যাপক ছিলেন, এখনো আছেন, আমি জানি না তার স্বাস্থ্য কীরকম, অধ্যাপক মিহির কান্তি রক্ষিত, আরেকজন ছিলেন অধ্যাপক নবেন্দু সেন, মানে এই 3জন খুব নামকরা, আরেকজন অধ্যাপক অমিতা দত্ত ছিলেন। কিন্তু প্রথম 3জনই খুবই মানে আমাদের ইনফ্লুয়েন্সটা খুব বেশি হয়েছিল আমার বলবো। তো কলেজের পরীক্ষাতে, কলেজের ইভ্যালুয়েশনে আমাদের দুজনের একটা নাম ব্র্যাকেটেড হতো, কিন্তু ও আমার থেকে অনেকটাই আগে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে শুধু যে বুদ্ধি বা মেধা নয়, ওর যেটা আজকে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, ওর যেটা খুবই সে সময় চোখে পড়তো, একটি ফার্স্ট ইয়ারের ছেলের বাড়ির ইনফ্লুয়েন্সেই দুটি বিষয় যে অসম্ভব তখন একটা আমি দেখতাম, এবং আমার রেসপেক্টে সে যে অনেকটাই আগে সেটা ফিল করতাম। সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য বা সাহিত্য ইংরেজি সাহিত্য, কিছুটা ইতিহাস, এগুলোতে তখনও খুব পড়াশোনা ছিল। ইংরেজি লিখতো খুব ভালো, আমাদের সকলের থেকে ভালো, এতে কোনো সন্দেহ নেই। আর অঙ্কতেও খুব উৎপত্তি ছিল। ইনফ্যাক্ট ও প্রেসিডেন্সিতে ইকোনমিক্স এবং ম্যাথামেটিক্স দুটোরই প্রবেশিকা অ্যাডমিশন টেস্ট দিয়েছিল, ও দুটোতেই ফার্স্ট হয়েছিল। প্রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট তো খুব একটা সহজ ছিল না, তো দুটোতেই ফার্স্ট হয়েছিল। এবং তারপরে অঙ্কটা আর পড়েনি, যদি অঙ্কটা খুব ভালোবাসার জায়গা ছিল। আমাদের সময় প্রেসিডেন্সি না, ক্যালকাটা ইউনিভার্সিটি ইকোনমিক্সটাকে প্রথম বিএসসি করে, সুগতদারা বিএ পাস করেছিলেন, আমাদের সময় সায়েন্স হলো। এবং আমরা এটা খুব ইন্টারেস্টিং, অর্থনীতির উজ্জ্বল ছাত্রের অঙ্কেতে উৎপত্তি ঠিক আছে, কিন্তু ইংরেজি এবং সম্ভবত পাশ্চাত্য সঙ্গীতেও যে আগ্রহ, পাশ্চাত্য সঙ্গীতে ছিল, সাহিত্যতেও পড়াশোনা ছিল আমার, এই সাহিত্য বলছি, ইতিহাসও যতদূর মনে পড়ে, মানে ইংরেজি এবং ইতিহাস দুটোতেই পড়াশোনা খুব ভালোই ছিল। কারণ কথাবার্তা শুনে কী ধরনের কথা বলে সেগুলো প্রেসিডেন্সিতে তো একটা মানে মেধার সমন্বয় হতো, কে কি বলছে তার কাছ থেকে অনেক কিছু জানা যেত। যেমন ওই কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে বব ডিলান বলে যে একজন আছেন, সেই নামটা আমি প্রথম ওর কাছ থেকে শুনি, আমি জানতাম না সত্যি কথা বলতে। এবং যে বিখ্যাত গান সেই আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, একদিন কি একটা কনটেক্সটে ক্লাসের মধ্যে দেখলাম ও গাইছে, তো বুঝতে পারলাম না, পরে দেখলাম যে এটা একটা বিখ্যাত গান, বব ডিলান এবং বিখ্যাত লোক। তো কলেজের নিরিখে আমরা ভালোই করতাম, ও উপরে আমি দ্বিতীয়, এরকম একটা ছিল। পার্ট 1 পরীক্ষার যখন রেজাল্টটা বেরোলো, তখন দেখা গেল যে পার্ট 1-এ 4টে পেপার ছিল আমাদের অনার্স, 400 নম্বর, আর 600 নম্বর ছিল পাস। এটা আমাদের সময়, সুগতদার সময় সেটা ছিল না, সুগতদাদের পার্ট 2-তেও অনার্স পাস দিতে হতো, আমাদের পুরো পাসটাই পার্ট 1-এ শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু বিএসসি এবং খাঁটি সায়েন্স, আমাদের ইকোনমিক্স অনার্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স পাস, মানে একদম ফিজিক্সের ছেলেরা যা পড়ে আমরাও তাই ছিলাম। যদিও আমাদের কিছু ছেলে ক্লাসে তারা পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এগুলো পাস পড়তো। তো যখন রেজাল্ট বেরোলো তাতে দেখা গেল 400-র মধ্যে ও পেয়েছিল, মানে আমার থেকেও কম, 232, আমি পেয়েছিলাম বোধহয় 235, মানে 240 পেলে ফার্স্ট ক্লাস। একজন দুজন বোধহয় পেয়েছিল ফার্স্ট ক্লাস 240-এর উপর, সেটা আমার ঠিক মনে নেই, মোটমান আমরা দুজন কেউ পাইনি। এটা খুব নৈরাশ্যজনক ব্যাপার। তখন মীরবাবু বলেছিলেন যে তোমরা নিয়ে তোমরা চিন্তা করো না, খাতা যেখানে যায় তারা প্রেসিডেন্সি তোমরা যা লেখো, ওরা যাই হোক, ওরা ঠিকমতো ইভ্যালুয়েট করা টরে না, এইসব কারণেই হবে হয়তো। আরেকটা কারণ বোধহয় ছিল, সেটা হচ্ছে যে আমাদের দুজনের এই হাতের লেখাটা ছিল একদম মুক্তোর মতো, মানে অত্যন্ত খারাপ। এবং সেই হাতের লেখাটা মানে কলেজের যারা শিক্ষক ছিলেন তারা তো জানতেন খাতা দেখে কার খাতা, তারা কষ্ট হলেও তারা খাতাটা পড়তেন এবং পড়ে ভালো ভালো নম্বরও দিতেন, নিশ্চয়ই ভালো হলে ভালো নম্বর দিতেন। এবং এটা জানা যেত, তখন একটা প্রথা ছিল, এটা নিশ্চয়ই সুগতদার সময় ছিল, ভালো ছাত্রদের খাতা সেটা একটু কাছের মধ্যে ডিস্ট্রিবিউটেড হতো, পরীক্ষার খাতাগুলো দিয়ে দেওয়া হতো, তারপরে কে কোনটায় ভালো পেলো সেটা একজন আরেকজনটা দেখতো, মানে সবাই ওপেন ছিল জেনারেলি। তো আমার খাতা ওর কাছে, ওর খাতা আমাদের, তাতে বোঝা যেত খাতা লেখাগুলো কার কীরকম। তো সেটাও বোধহয় একটা কারণ ছিল, আমার বেলাতে তো ছিলই, যে হয়তো ইউনিভার্সিটিতে পড়তে পারিনি ভালো করে। তারপরে আমাদের ওখানে একটা রিভিউ সিস্টেম ছিল, তো রিভিউ করতে আমরা দুজনেই দিয়েছিলাম। তো তারপরে রিভিউতে বোধহয় বেড়েও ছিল, বেড়ে বোধহয় ফার্স্ট ক্লাসও হয়েছিল, কিন্তু সেটা ইরেলেভেন্ট হয়ে গেল। কেন হলো, পরীক্ষা খাতা তো এই রেজাল্ট তো খুব দেরি করে বেরোতো, মানে ধরুন পার্ট 1-এর রেজাল্ট যখন বেরোলো ততদিনে আমাদের থার্ড ইয়ার অনেকটা হয়ে গেছে, তারপরে রিভিউ টিভিউ করতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পার্ট 2-র পরীক্ষা হয়ে গেল। তারপরে পার্ট 2 রেজাল্ট যখন বেরোলো, তার আগে তো রিভিউ রেজাল্টটা বেরিয়েছিল বোধহয়, কিন্তু পার্ট 2-তে ও এত নম্বর পেলো
মানে তখন ওই মানে ওসব ছেড়ে দিয়ে ও সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে ফার্স্ট হয়ে গেল। মানে ধরুন পার্ট টুতে 400-র মধ্যে, পার্ট টুতে 400-র মধ্যে বোধহয় ও 280-টাশি এরকম একটা কিছু পেয়েছিল। তার ফলে 280-232 মিলে সকলকে ডিঙিয়ে ফার্স্ট হয়ে গেল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্কুলের বন্ধু আরেক অভিজিৎ পাঠক। দুজনেই পড়তেন প্রেসিডেন্সিতে, দুজনেই অর্থনীতি বিভাগে। তবে দুজনের নাম এক হওয়ায় বাকি বন্ধুরা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ডাকনামটাই ব্যবহার করতেন। বন্ধু অভিজিৎ নোবেল পাওয়ার পর সেই সব কথা খুব বেশি করে মনে পড়ছে আরেক অভিজিতের। পরিচয়টা 78-এ যখন ঢুকি, কিন্তু 75 সালে আমরা হচ্ছি প্রথম বছর মাধ্যমিক, প্রথম বছর নতুন হাই সেকেন্ডারি 10+2, আর তারপরে অনার্সে। যখন ক্লাস 10-এ পড়ি, অর্থাৎ 75 সালে, 76-এ পরীক্ষা দেবো, সেই সময় AIMT বলে একটা সংস্থা ছিল, এখনও থাকতে পারে, অ্যাসোসিয়েশন ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ম্যাথামেটিক্স টিচিং। তারা একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিতেন ক্লাস 10-এর ছাত্রদের। তো সেই পরীক্ষাটা 75 সালের শেষ দিকে কোনো একটা সময় আমি সেন্ট লরেন্স স্কুলে পড়তাম। সেন্ট লরেন্স থেকে কয়েকজন ছাত্র দিয়েছিল, 25 জনের মধ্যে আমাদের স্কুল থেকে আমি আর আরেকটি ছেলে পেয়েছিলাম, অন্যান্য স্কুল থেকে পেয়েছিল। সাউথ পয়েন্ট থেকে যতদূর মনে পড়ে 6 জন এসেছিল। সেই 6 জনের মধ্যে একজন হচ্ছে আজকের নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। 1961 সালের 21শে ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম অভিজিতের। বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের শিক্ষক ছিলেন। মা বাবা দুজনেই অর্থনীতিবিদ। বাড়ির আবহটাই ছিল অন্যরকম। পড়াশোনা এবং সংস্কৃতি চর্চার মিশেলে এক সমৃদ্ধ আবহাওয়ায় বেড়ে উঠেছিলেন অভিজিৎ, যা তার চিন্তাভাবনাতেও গভীর ছাপ ফেলেছিল। অর্থনীতির পাশাপাশি সাহিত্য সঙ্গীতেও সমান আগ্রহী ছিলেন তিনি। ছোট থেকে বাড়িতে যাতায়াতের সুবাদে সেসব খুব কাছ থেকে দেখেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু আরেক অভিজিৎ। আমাকে হঠাৎ একদিন বললো যে তুমি চার্লি চ্যাপলিন সিনেমা দেখেছো? তা আমি বললাম যে না দেখিনি, তখন কিছুই বোধহয় দেখিনি। তখন বললো এই দুটো সিনেমা হবে, এবং আমেরিকান সেন্টার ছিল তখন কলেজ স্ট্রিটের পেছনে উল্টো দিকে। বললো ওইখানে একটা শো হবে স্পেশাল, আমার কাছে কার্ড আছে, তুমি যাবে? আমি যাবো, নিশ্চয়ই, নাম শুনেছি। তা ও আমাকে নিয়ে গিয়েছিলো, মডার্ন টাইমস দেখতে গেছিলাম, আর গ্রেট ডিক্টেটর এই প্রথম ও আমাকে নিয়ে গিয়েছিলো। তবে সিনেমা নিয়ে উৎসাহ আছে, মানে নান্দনিক ব্যাপারে খুব সমস্ত জিনিসেই খুব, মানে এখন ইকোনমিক্স নিয়ে কথাবার্তা বলছে, সাহিত্য নিয়ে যে কোনো সময় লেকচার দিতে পারে, কিছুটা অমর্ত্য সেনের মতো আর কি, বলতে পারে ইতিহাস নিয়ে আমাদের বলতে পারে, সিনেমা নিয়ে বলতে পারবে, সঙ্গীত কিছু নিয়ে বলতে পারবে। বাবা তো ক্লাসিক্যাল মিউজিকের, মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বাবা খুব বড় সমজদার ছিলেন। ওর বাবার বাড়িতে ওস্তাদ আমির খান আরও খুব নামকরা লোকেরা সমস্ত ওর বাবার বাড়িতে এসে গান করতেন, এবং সেসব গান টেপ করা, মানে টেপই, তখন তো রেকর্ড ছিল না, টেপ করা হতো। ওটা ছোটোবেলায় এরকম একটা ভীষণ ইন্টেলেকচুয়ালি রিচ স্টিমুলেটিং আবহাওয়ায় মানুষ হয়েছে। 3 জনের নাম আজ ঘোষণা করা হলো। তাদের গবেষণা কোট আনকোট বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে যে লড়াই তাতে সাহায্য করেছে। তার কাজ বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ, আমাদের রাজ্যের একাধিক জেলায় তিনি অনেক সময় নানা রকম গবেষণা করেছেন, এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্সের তার অবদান আপনার কি মনে হয়? দেখুন, অভিজিতের কাজ যদি ঠিকমতো অর্থনীতির মানুষ হিসেবে ইভ্যালুয়েট করতে হয়, তাহলে অভিজিতের কথা থেকে শুরু করতে হবে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি একটি অত্যন্ত সৃষ্টিশীল মস্তিষ্কের অধিকারী, এবং অর্থনীতিতে যে ইমাজিনেশন, যে ইনোভেটিভ আইডিয়াস একটা লোককে অর্থনীতি গবেষণার উন্নততম স্তরে নিয়ে যায়, তার সবকটি উপাদান অভিজিতের মধ্যে ছিল এবং আছে। অভিজিতের প্রথম দিকের যে কাজ নিয়ে অ্যাকচুয়ালি নোবেল কমিটি সেরকম কিছু বলেননি, সেই কাজগুলো কিন্তু, যেটা অভিজিৎ পাঠক বলার চেষ্টা করছিলেন, অভিজিতের প্রথম দিকের কাজ অর্থনৈতিক তত্ত্বের উপর কাজ, এবং সেই কারণেই এর একটা স্ট্রং ম্যাথামেটিক্যাল ফাউন্ডেশন থাকে। কিন্তু সেখানে অভিজিৎ যে কিছু কিছু অভিনব জিনিসের কথা বলেছিলেন, যেটা অ্যাকচুয়ালি এখন অর্থনীতিতে নোবেল কমিটি যা বলেছেন সেটা নিয়ে লোকে আলোচনা করবে, এবং ওটা নিয়ে করবে না বলেই আমি কথাটা বলছি। যে অভিজিতের প্রথম কাজ হচ্ছে ওর থিসিসের লেখা যে সমস্ত মানে রচনা ছিল, যে ওর এসেস ইন ইনফরমেশন ইকোনমিক্স, দুটো জিনিস কিন্তু অভিজিৎ খুব ইন্টারেস্টিংলি, অ্যাকচুয়ালি আমি বলবো 3টে। একটি লেখা আমার মনে আছে, দীপক ব্যানার্জির অনারে একটা বই বেরিয়েছিল, তাতে অভিজিতের একটা লেখা ছিল। তার দীপকবাবুর অনেক ছাত্র কন্ট্রিবিউট করেছিলেন, তার মধ্যে অভিজিৎ ছিল। সেখানে ছিল এনভি নিয়ে,
অর্থাৎ মানুষ হিংসে হলে কি হয়, তেমনি ছিল রিউমার নিয়ে লেখা একটা, যেটা পরে ওটাকে মানে আমার যদ্দূর ধারণা হার্ড বিহেভিয়ার বলে একটা পেপার ছিল, যেটা অ্যাকচুয়ালি প্রচুর লোক ওই পেপারটা ছাপা হওয়ার আগে সাইট করতেন, মানে ছাপা হয়ে যাবে, কারণ লোকে বুঝতে পেরেছিলেন যে ওটা বেসিক আইডিয়াটা ছিল যে খুব র্যাশনাল ইন্ডিভিজুয়ালস ক্যান ক্রিয়েট এ মব বা গোষ্ঠী হু উড বিহেভ কমপ্লিটলি ক্রেজিলি, এবং সেটার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। তো অভিজিতের কাজের মধ্যে এই যে হার্ড বিহেভিয়ার, এই যে রিউমারের একটা অর্থনীতিতে রিউমার ছড়িয়ে পড়লে স্টক মার্কেটে কি ধরনের এফেক্ট হতে পারে, বা ধরুন এনভির ওপর একটা ছোট্ট লেখা, এগুলোর সঙ্গে একটা অসম্ভব ভালো লেখা ছিল ও এবং অ্যান্ডি নিউম্যানের জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমিতে। সেটা ছিল যে যদি মানুষ গরিব হয় এবং ধার করতে না পারে, এবং তাকে যদি সম্পূর্ণ প্রায় নিজের সম্পদের উপর বেস করে এডুকেশনের এক্সপেন্ডিচার দিতে হয়, এবং সেক্ষেত্রে তার বাবা মা তার জন্য কি রেখে গেছে সেটাই মূল উপাদান হয়ে দাঁড়ায় তার এডুকেশনাল ইনভেস্টমেন্টের, তাহলে খুব হাই চান্স যে সে একটা পভার্টি ট্র্যাপে পড়ে যাবে। যে কারণে অভিজিতের ওই পেপারটি, ব্যানার্জি নিউম্যান এবং তার সঙ্গে আরো দুজনের গ্যালোর এবং জায়রা, এই দুটো পেপার বিশেষ করে অভিজিতের পেপারটি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের অবশ্য পাঠ্য হয়ে দাঁড়ায়। ও ওই এক্সপেরিমেন্টাল ডেভেলপমেন্ট ইকোনমিক্স করার অনেক আগে থেকে। অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্টার ডাফলোর লেখা পুয়ার ইকোনমিক্স নানা মহলে সমাদৃত। আরেক নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বইটির প্রশংসা করে বলেছিলেন, দুর্দান্ত বই, অন্তর্দৃষ্টি সম্পন্ন, সুদক্ষ দুই গবেষক দারিদ্র্যের প্রকৃত সত্তাকে তুলে ধরেছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাবা দীপক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল অমর্ত্য সেন। অভিজিৎকে ছোটবেলা থেকেই চেনেন তিনি। পুত্রসমের নোবেল জয়ের খবরে উচ্ছ্বসিত অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য। অভিজিৎকে শৈশব থেকেই জানি, তাই আমি ওখানেই অবাক হইনি যে নতুন ভাবে চিন্তা করার ওর ক্ষমতা দেখে, কিন্তু সেই ক্ষমতা যে শেষ অব্দি ব্যবহৃত হলো এবং লোকে মর্যাদা দিল এবং তারপরে নোবেল পেল, তাতে আমাদের খুবই খুশি হওয়ার কারণ আছে। আজকে অভিজিৎকে পাওয়া কঠিন। যেদিন নোবেল অ্যানাউন্স হয়, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তখন কেউ ফোন করে পায় না, কেন ওটা এত ফোন আসতে থাকে। আপনি এবং অভিজিৎ বাবু দুজনেই ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন, কিন্তু দারিদ্র দূরীকরণ কোথায় ভারতবর্ষের হচ্ছে বা বিশ্বের হচ্ছে? কিভাবে এই দারিদ্র শুধু সরানোর কথা না বলা, কিন্তু সরানো সম্ভব করা, সেক্ষেত্রে হলে লোকে যে জিনিসগুলো করা দরকার, আমার নিজের মতে যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অভিজিতের অনেক কাজ আছে, লোকে পুষ্টি দিকে নজর রাখা, এসব কিছুগুলোকে ভালো করে দেখতে হবে। সেগুলো যে ধরনের অর্থনীতি আমাদের দেশে এখন চলছে, তার ফলে যে একটা খুব উপকার হচ্ছে দারিদ্র দূরীকরণে, এরকমটা ঠিক বলা যাচ্ছে না। এই মুহূর্তে ফোর্ড ফাউন্ডেশনের আন্তর্জাতিক অধ্যাপক হিসেবে এমআইটিতে কর্মরত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক অভিজিৎ চৌধুরীর স্বেচ্ছাসেবী সংস্থার একটি কাজে সমাজে কি ধরনের প্রভাব পড়ছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমআইটির তরফে 2012 সালে তার সমীক্ষা চালানো হয় বীরভূমের 3টি ব্লক ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ায়। প্রায় 3,500 গ্রামীণ হাতুড়েকে প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক হিসেবে তৈরি করে চিকিৎসক অভিজিৎ চৌধুরীর সংস্থা লেভার ফাউন্ডেশন। সমাজের কি প্রভাব পড়ছে সেটাই ছিল এমআইটির সমীক্ষার বিষয়। সেই কাজের জন্য প্রবল গরমে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেরিয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কাজের প্রতি তাঁর একাগ্রতা আজও ভুলতে পারেননি বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। 2010 সালে আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অভিজিৎ ব্যানার্জির অফিসে যাই। দারিদ্র্যক্লিষ্ট মানুষের জীবনকে আরো উন্নত কি করে করা যায় তার জন্য র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল, যার জন্য আজকে নোবেল পেল, যে পদ্ধতিটার জন্য মূলত ও তো অর্থনীতির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতিটাকে নিয়ে এসছে, তার জন্যই ওর স্বীকৃতি এবং তার জন্যই ওর বিশ্বখ্যাতি। যাদের উন্নত সমাজ হাতুড়ে বলে ব্যঙ্গ করে, কোয়াক বলে ব্যঙ্গ করে, তাদেরকে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আনা যায়, ইনকর্পোরেট করা যায় ইন ভেরি রিমোট পেরিফেরি।
এই ভাবনা নিয়ে আমরা লিভার ফাউন্ডেশন এবং MIT এবং অভিজিৎ ব্যানার্জির যে সহকারীরা আমরা গবেষণাটা করেছিলাম। তার পরবর্তীকালে যেটা ঘটে সেটা হচ্ছে সব থেকে আনন্দের, এটা হচ্ছে বোধহয় ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে সব থেকে তাড়াতাড়ি রিসার্চ টু পলিসি ট্রান্সলেশন। আমরা 2017 সালের রিপোর্টটা জমা দিই পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এবং পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দপ্তর ভীষণ তৎপরতার সঙ্গে আগ্রহের সঙ্গে সেটাকে পলিসি হিসেবে গ্রহণ করে। নোবেল লরিয়েটের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন তিনি। 22 অক্টোবর আমরা দিল্লিতে ভারতবর্ষের গ্রামীণ স্বাস্থ্য কর্মী কারা হবে সেই নিয়ে একটা মিটিং রেখেছি, এবং অভিজিৎ ব্যানার্জি সেখানে উপস্থিত থাকবেন। এবং আমরা চেষ্টা করছি সারা ভারতের স্বাস্থ্য নীতি নিয়ে যারা ভাবনা চিন্তা করেন এরকম একাডেমিক, পলিসি মেকার, এদের সবাইকে জড়ো করতে। এবং আমার মনে হয় যে নোবেল প্রাইজ পাওয়ার পর এটাই বোধহয় অভিজিতের প্রথম চিন্তন বৈঠক হবে, যেখানে দাঁড়িয়ে সে ভারতবর্ষের স্বাস্থ্যে তার যে খুব গুরুত্বপূর্ণ অবদান, এবং আমরা এত খুশি যে এই অভিজিতের গবেষণার একটা কাঠবিড়ালি হতে পেরেও আজকে তো ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। দুটি তথ্যচিত্র তৈরি করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেরকমই একটি তথ্যচিত্রের ব্যাপারে তার সঙ্গে আলাপ হয় অভিনেতা দেবশঙ্কর হালদারের। বিশ্ববিখ্যাত সেই অর্থনীতিবিদ যে মানুষ হিসেবে কতটা নম্র তা সেদিন টের পেয়েছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদার। উনি হঠাৎ করে ঠিক করলেন কলকাতায় এসে যে একটা কোনো ছবি বানাবেন, সেই জন্য কি করা যায় প্ল্যানিং করছিলেন। তো ডক্টর অভিজিৎ চৌধুরী মারফত উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন এবং জিজ্ঞেস করছিলেন যে একদিন আপনার সঙ্গে কথা বলতে চাই। তা আমি বললাম যে আমার আজকে একাডেমি অফ ফাইন আর্টসে নাটক আছে, ওখানে আমি থিয়েটার করবো, আমি তো সময় আলাদা নেই, মানে আমি যদি চলে যাই, আমি চলে আসুন। আমি 4টে ওখানে পৌঁছেছি, দেখলাম 4টের সময় উনি চলে এসছেন। এত বড় একজন অর্থনীতিবিদ তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন এবং এসে বললেন যে এই তো এসে গেছি। আমি ওনার লেখার গুণমুগ্ধ ছিলামই, আমি সেই মুগ্ধতা নিয়ে বললাম চলুন ভেতরে গিয়ে কোথাও, তবে আমাদের থিয়েটারে তো প্রচন্ড আওয়াজ হয়, ওখানে জিনিসপত্র তৈরি করছে, কোথায় বসা যায়। উনি বললেন এই তো এখানে ফাঁকা মাঠে ওই একাডেমির বাইরে একটা লন মতো আছে, আমার মনে আছে সেখানে একটা ধাপিতে ছোট্ট রকে আমরা বসে পড়লাম। এবং তারপরে উনি ওনার প্ল্যানটা বলতে, মানে আমাকে বলা যেতে পারে এক অর্থে আমাকে খেপিয়ে তোলার চেষ্টা করছিলেন যে দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, তারা কি ভাবছে এবং তাদের ভেতরে এই অ্যাওয়ারনেস তৈরি করা এক অর্থে, সেইটা নিয়ে একটা ছবি বানাতে হবে। এবারে ওর মধ্যে যেটা ফিরে ফিরে আসছিল সেটা সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা, এবং তার সঙ্গে আমাদের মতো মানে এই শিল্প মাধ্যমে যুক্ত মানুষদের কথা। সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বা আকর্ষণীয় লাগছিল। বন্ধুর মতো সহজভাবে সাধারণভাবে কথা বলছিলেন, এবং সেই সাধারণ কথার মধ্যে এত অসাধারণত্ব ছিল। আমি যদি একজন অভিনেতা হিসেবে ওনার পাঠ করতে চাই, অবশ্যই ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথা বলার ধরন, ওনার ভঙ্গিমা, এগুলোকে নকল করতে চাইবো, কেননা এটা বিরল। এ রাজ্যে মাইক্রোফিন্যান্স সংক্রান্ত বেশ কিছু সমীক্ষার কাজেও যুক্ত ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সে সময় তার সঙ্গে ছিলেন বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ। ফিল্ড ভিজিটে গিয়েছি, মাটিতে বসে না, কোন রকম চেয়ার নিয়ে জন্য বসে গেল, আমার সাথে বসে পড়লো, মানুষের সাথে মিশে যাচ্ছে, কথা বলছে, মানে শুধু ভাবতে চেষ্টা করছে যে একটা মানুষের কি কি জিনিস ডিমান্ড আসতে পারে, কি কি জিনিস ডিমান্ড থাকে, ওটা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, কুইক এদেরকে দিতে পারি। না, খুব শান্ত ভাষায়, কথা কম বলবে, শুধু শুনবে না, সেই জিনিসটা একটা খুব জিনিস। এবং পরিচয় করা, না, আমি যখনই যেখানে ওনার বাবার সাথে পরিচয় করা, ওনার কর্মক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়ে ওনার প্রফেসরদের সাথে পরিচয় করিয়ে, এটা এই জিনিসটা আমি ওভারঅল বলতে পারবো যে উনি একটা বিশেষ গুণের অধিকারী মানুষ, সেটা যে কোনো মানুষকে অ্যাক্সেস করতে পারবে এবং অ্যাট্রাক্ট করতে পারে। দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকের বাসিন্দা হলেও বাংলায় এখনো সমান স্বচ্ছন্দ তিনি। প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারে। এত বড় মাপের একজন অর্থনীতিবিদের এই গুণ মুগ্ধ করেছিল চন্দ্রশেখর ঘোষকে। একদিন আমাকে বললেন যে চন্দ্রশেখর বাড়িতে আসুন। স্যার আপনার বাড়িতে যাও? হ্যাঁ চলে আসুন, বালিগঞ্জে বাড়ি। তো এখন ওই বাড়িটা নিয়ে এখন ফ্ল্যাটে উঠেছেন। তো গেলাম, বাবার সাথে পরিচয় করলো। বাবা দেখেছ ওই একজন লোককে নিয়ে এসছি, এই হলো চন্দ্রশেখর। খুব ভালো কাজ, মানে এমনভাবে আমাকে পরিচয় করলো, আমার খুব লজ্জা লাগছিল।
ওনার বাবা অনেকক্ষণ আমাকে বসে আলাপ করলেন, কথা বললেন। তারপরে মার সাথে পরিচয় করলেন। মার সাথে এখনো কন্টিনিউয়াসলি আমাদের একটা রিলেশনশিপ চলছে। মানুষটা প্রবলেমটা বুঝতে পারে দ্রুত এবং ওটার সলিউশনও মাঝে মধ্যে আমার কিছু সমস্যা আমি যখন বলেছি ওনাকে, উনি সাথে সাথে এটার সলিউশন। অর্থনীতিতে তার অবদানের জন্য অজস্র পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে কিয়েল ইনস্টিটিউট অব দ্য ওয়ার্ল্ড ইকোনমি থেকে পান বার্নার্ড হামস পুরস্কার। 2012 সালে পোর ইকোনমিক্স বইটির জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্টার ডাফলো ডেরেল রোপ পুরস্কার পান। 2012 সালে এবিপি আনন্দ সেরা বাঙালি অনুষ্ঠানে সেরার সেরা সম্মানে ভূষিত করা হয় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। ঘনিষ্ঠরা বলেন, অর্থনীতি চর্চার বাইরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কাজ হল রান্না। সেরা বাঙালি অনুষ্ঠানেও তা নিয়ে অকপট ছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদ। অভিজিৎ বাবু, এই প্রশ্নটা করার পর আপনার গর্বে গর্বিত বাঙালি আমায় মারতেও পারে। অনেকে বলেন, যারা আপনাকে চেনেন, আপনি যদি, আমি জানি না অর্থশাস্ত্র আর পাকশাস্ত্রের মধ্যে কতটা মিল বা কতটা তফাৎ, অনেকে বলেন আপনি যদি অর্থনীতি নিয়ে চর্চা না করে পেশাদার শেফ হতেন তাহলেও আন্তর্জাতিক খ্যাতি পেতে পারতেন। আপনার বাড়িতে যদি কোনোদিন অসীম দাশগুপ্তকে নিমন্ত্রণ করেন, সেদিনের মেনু কি হবে? আর তারপর কোনোদিন যদি অমিত মিত্রকে খাওয়ার জন্য ডাকেন, সেদিনের মেনুই বা কি হবে? প্রথম কথা হচ্ছে যে যারা রান্না করতে ভালোবাসে তারা আগে থেকে মেনু তৈরি করে না, সেই দিন বসে ভাবে কি রান্না করতে ইচ্ছে করছে। এখন থেকে আমি বলতে পারবো না, আপনি আসুন তখন বলবো। অভিজিৎ বাবু, একটু যদি আমাদের দর্শকদের আপনার বই সম্পর্কে, আপনার ভাবনা সম্পর্কে কিছু বলেন। এই বইটা নিয়ে এতটাই যে মানে এত লোক যে বইটা নিয়ে পড়বে বা এনে নিয়ে কোনোভাবে আগ্রহী হবে, এটাই আমার কাছে আশ্চর্যের। বইটা খুব সাদামাটা, আপনারা যারা পড়েননি তারা পড়ে দেখবেন, অর্থনীতির বই বলে ভয় পাবেন না। বইটাতে আসলে আমরা অর্থনীতিতে যেটা করি সেটা হচ্ছে সব কিছুকে খুব একটা মানে আমরা যেখানে বসে আছি সেখান থেকে দেখি। আমরা যে বইটাতে চেষ্টা করছি শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি আমরা যারা অ্যাকচুয়ালি দরিদ্র তাদের জীবনটার ছবিটা দেখি, সেই ছবিটা থেকে কী জানা যায় দরিদ্র সম্বন্ধে, এই প্রশ্নটা যদি করেন তাই দেখবেন যে অনেক কিছুই জানা যায়। এবং সেগুলো জানলে হয়তো আমরা যে দরিদ্র সম্বন্ধে যে ধরনের যা করার চেষ্টা করি সেগুলো হয়তো অন্যভাবে করতাম, অন্যভাবে পুরো জিনিসটাকে ভাবতাম। এবং অনেক সময় যেগুলোকে সাহায্য করব বলে ভাবি সেগুলো সাহায্য নয়, যেগুলো করি না সেগুলো হয়তো সাহায্য, সেগুলো অনেক কিছু বুঝতে পারতাম। এই সামান্য কথাটা বইটাতে বলা আছে। আপনারা যদি পড়ে দেখেন দেখবেন খুব সহজ এবং একেবারেই সাদামাটা একটা বই। তবু আপনারা সবাই যখন এইখান থেকে এই স্টার আনন্দ এবং আপনারা সবাই যে এইটাকে যে মূল্য দিচ্ছেন তাতে আমরা খুবই কৃতজ্ঞ। নমস্কার। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহপাঠীরা অবশ্য বলছেন, কলেজ জীবনে তারা বন্ধুর এই গুণের ব্যাপারে টের পাননি। যখন ছাত্র হিসেবে ভর্তি হলেন তখন তার বাবা বিভাগীয় প্রধান দীপক বাবু, তার পোশাকের বোধহয় একটা নির্দিষ্ট বিষয় ছিল যেটা ছাত্ররা, আপনারা নিশ্চয়ই মার্ক করেছিলেন যে, এবং সেই সময় তার দাদু বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, মানে একটা সে সময় না, তার আগে, আচ্ছা তার আগে ছিলেন। হ্যাঁ, এবং তিনিও খুব প্রসিদ্ধ প্রধান শিক্ষক ছিল বলে শুনেছি, জে এম ব্যানার্জি। যে বাড়িতে থাকতেন দুটোই বালিগঞ্জ অঞ্চলে, মনির্বাণ রোড বলে একটা রাস্তা, সেখানে বাড়ির ফলক ছিল, জে এম ব্যানার্জির নাম লেখা ছিল আর কি। পোশাক বলতে যেটা ছিল সেটা আমাদের থেকে একটু স্বতন্ত্র। আমরা সাধারণত প্যান্ট শার্ট পরেই যেতাম। সে সময় তো ব্যাকপ্যাকের যুগ হয়নি, অতএব ওই ঝোলা জাতীয় এই ধরনের থাকতো, সেটা বোধহয় ও আনতো। কিন্তু ও একটা প্যান্টের ওপর ফুলাতা পাঞ্জাবি পরে আসতো, সেটা ও ছাড়া মাঝে মাঝে পায়জামা পরে আসতো। কিন্তু টিপিক্যাল পোশাকটা ছিল প্যান্ট, তার উপরে আর তো খুব লম্বা, আপনি দেখেছেন নিশ্চয়ই, খুব লম্বা, আর ঈষৎ একটু বেন্ট, একটুখানি একটু, তখন কলেজ থেকেই ছিল সেটা। তো প্যান্টের ওপর ওই একটা ছিল। ওর একটা জিনিস আমি বলি, মানে সেটা ওর মানে ওর মেধার আরেকটা দিক, সেটা হচ্ছে অনার্সে তো ওই সমস্ত বললাম পার্ট ওয়ানে যা হয়েছিল, কিন্তু পাস পরীক্ষাতে আমাদের তো অঙ্ক পাস ছিল, 300 নম্বর অঙ্ক, 300 নম্বর স্ট্যাটিস্টিক্স। পাশে ও 300-র মধ্যে 234 পেয়েছিল অঙ্কতে।
অনার্সের ছেলে, এবং তাতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি অনার্সের যারা অন্যান্য ছেলেমেয়েরা ছিল তারাও একই পরীক্ষা দিয়েছে। 234 পেয়েছিল 300-র মধ্যে 78% একটা পাসে। সেখান থেকে বোঝা যায় যে অঙ্কের একটা কি ওর প্রচণ্ড বুৎপত্তি ছিল। এবং আমি যতদূর জানি, সেটা সুগতদা আমার থেকে বেশি জানবেন, ও যদিও ডেভেলপমেন্ট ইকোনমিক্সটাই ওর কাজের ক্ষেত্র এবং সমস্ত কিছু এই নিয়ে, ওর কিন্তু এর সঙ্গে অঙ্কভিত্তিকও অনেক বোধহয় পেপার আছে, তাই না? সুতরাং অঙ্ক জিনিসটাও চালিয়ে গেছে। ও একসময় আমাকে, আজকে সব মনে পড়ছিল, একসময় ও আমাকে একদিন বলেছিল কলেজে যে আমরা না দুজনেই অঙ্ক নিয়ে পড়লে না ভালো হতো, বুঝলে? কোনো একটা সময় যখন ইকোনমিক্স হয়তো কোনো কারণে ভালো লাগছে না বা কিছু একটা। সুতরাং অঙ্ক জিনিসটা মানে একজন ডেভেলপমেন্ট ইকোনমিক্স যেমন করেন, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে অঙ্কের একটা, অঙ্ক মানে একটা লজিক্যাল থিঙ্কিং, সেইটা প্রচণ্ড স্ট্রং, মানে ইন্টেলেকচুয়ালি ভীষণ উঁচু পর্যায়ের আর কি, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বমানের নাকি রন্ধনশিল্পী, এবং সেটা নিজেও স্বীকার করেন, এবং তার বাড়িতে যারা নিমন্ত্রিত হয়েছেন প্রত্যেকে এক বাক্যে সেটা মানেন। এটা আমি ছাত্র জীবনেও কি ন্যাক ছিল? ছাত্র জীবনে এটা আমি ইদানিং শুনতে পাচ্ছি, আজকে অনেকেই বললেন। আমি যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের যখন কলেজটা শেষ হলো, মানে 81 সালে, ও তখন দিল্লিতে পড়তে গেল, আর তারপরে হার্ভার্ডে গেল, আর আমার মতো আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে অন্যদিকে চলে গেছিলাম। তো সেই সময়টা ইনফ্যাক্ট কলেজে আমাদের যতটা না দেখা সাক্ষাৎ বা যোগাযোগটা হতো, কলেজ ছাড়ার পরে খুব খুব বেশি মাত্রায় হতো। সেটা আমার কাছে ঠিক পরিষ্কার না ও কেন তখন যোগাযোগটা বেশি করতো। হয়তো ওর বাবার, আমি খুব প্রিয় ছাত্র ছিলাম, সেটা সুগতদাও ছিল। সুগতদা ওর বাড়িতে বহু গেছেন, সেই মহানির্বাণের বাড়িতে আমিও বহু গেছি। বাবা প্রিয় ছাত্র এবং আমার জীবনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ একজন। তো সেই সময় যখন যেতাম, সেই সময় অনেক সময় হতো, প্রায় প্রত্যেক দিনই হতো, যে বলতো যে তুমি এসো রাত্রিরে খেয়ে যাও। তো রাত্রিরে খাওয়াটার সময় দেখতাম যে ওর মাও কিন্তু খুব ভালো রান্না করতেন, মাও করতেন, স্যারও করতেন কিনা আমার ঠিক মনে নেই, বোধহয় স্যারও করতেন। তো সে সময় ও নিজে করতো বলে আমি তখন দেখিনি, কিন্তু ভবিষ্যতে পরে আমি শুনেছি, বিশেষ করে আমেরিকাতে ওর সঙ্গে সঙ্গে যারা গিয়ে থেকেছে তারা অনেকে বলেছে ও নাকি খুব ভালো রান্না করে। কলেজে তার প্রকাশ কিছু দেখিনি বা দেখার কোনো সুযোগ হয়নি। বন্ধুরা বলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জীবনে সবথেকে বেশি প্রভাব ছিল তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায়ের, যিনি নিজেও বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্সিতে পড়ছেন, তখন সেখানেই অর্থনীতি পড়াতেন তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অর্থনীতির শিক্ষক বাবা এবং অর্থনীতির ছাত্র ছেলে দুজনকে খুব কাছ থেকে দেখেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু অভিজিৎ পাঠক। দীপকবাবু তো মানে আমাদের অসম্ভব শ্রদ্ধেয় প্রফেসর, এবং মানে দীপকবাবু মানুষ হিসাবে এত উঁচু দরের ছিলেন যে সেটা ইনফ্যাক্ট পরে রিয়েলাইজ করেছি, পাশ করে যাওয়ার পরে। প্রথম দিকে কলেজে ইংরেজি অ্যাকসেন্টে কথা বলতেন, তারপরে শীতকালে স্যুট পরে আসতেন, গাড়ি চালিয়ে আসতেন, যেটা তখন প্রেসিডেন্সিতে, এখন তো শিক্ষকরা সবাই প্রচুর গাড়ি টাড়ি আসে, প্রেসিডেন্সিতে গাড়ি তখন খুব বিরল ছিল, মানে ওই প্রফেসররা সব ইনক্লুডিং প্রিন্সিপাল বাসে ট্রেনে করে আসতেন। তো ওনার একটা সবুজ রঙের অ্যাম্বাসেডার গাড়ি ছিল, সেটা উনি চালাতেন, আর অভিজিৎ বিনায়ক ঝিমা অনেক সময় ওর সঙ্গে পাশে বসে আসতো, একটু সংকুচিত হয়েই আসতো আর কি। মানে দীপকবাবুর ব্যক্তিত্ব ছিল খুব ভীষণ বেশি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাবা দীপক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক হিসেবে পেয়েছেন অভিজিৎ পাঠকও। তার শিক্ষা আজও ভুলতে পারেননি তিনি। অভিজিৎ আজীবন বাবার দেখানো রাস্তাতেই হেঁটেছেন বলে জানিয়েছেন তার বাল্যবন্ধু। ওর বাবা একটা কথা বলতেন, সেটা হচ্ছে গুছিয়ে লিখবে, গুছিয়ে কথাটা বলতেন, অর্থাৎ গুছিয়ে লিখবে তোমার ভাবগুলো যা, সেটা হলে একটা অনার্সের 16 নম্বর করে প্রশ্ন থাকতো, 16 নম্বরের উত্তর কিন্তু 2.5 পাতা 3 পাতাতেও পরিষ্কার করে লেখা যায়। সেটা ওর বাবার কাছ থেকে ও পেয়েছিল, সেটা আমিও কিছুটা পরের দিকে হয়েছিল আর কি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় কলকাতাতেই থাকেন, তিনিও একজন অর্থনীতিবিদ। মা ছেলের কথার বিষয়েও সমসাময়িক অর্থনীতি। খুবই গর্বিত আমি, আর দুজনে পেয়েছি বলে খুব খুশি, কেন দুজনে একসঙ্গে কাজ করেন। একটা তো বটেই কি আমাদের ডিমান্ড বাড়াতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। ডিমান্ড তো বাড়বে গরিব লোকেদের, মধ্যবর্তী লোকেদের হাতে পয়সা এলে, তো সে পয়সা নেই বলেই তো ডিমান্ডটা কমে গেছে। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কতদূর গুরুত্বপূর্ণ? ভারতবর্ষেই তো এটা সবচেয়ে বেশি, কেন ভারতবর্ষেই সবচেয়ে বেশি ইনইকুয়ালিটি হয়েছে। পয়সাটা গ্রোথ হলেও সেই পয়সাটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না, সেটা পাচ্ছে এক মুঠো লোক।
তো এই জন্যে আমার মনে হয় কি ভারতবর্ষে একটা ভয়ঙ্কর দরকার আছে কি সাধারণ মানুষের কাছে টাকা যাক, তাদের হাতে টাকা আসুক এবং তারা নিজের পছন্দ মতন সে টাকাটা খরচা করুক। এটা যার জন্য ওই যে ইনকাম ফর অল এই যে স্কিমটা হচ্ছিল, একটা মিনিমাম ইনকাম ফর অল, আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড স্কিম। সালে সাউথ পয়েন্ট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 1978 সালে এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। যে ক্লাসরুমে একসময় বসতেন অভিজিৎ, মঙ্গলবার সেখানেই তার নোবেল প্রাপ্তি উদযাপন করলেন পড়ুয়ারা। বোর্ডে লেখা হয় অভিনন্দন বার্তা। আমরা রয়েছি সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস 12-এর ক্লাসরুমে। এখানেই 78 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন এই স্কুল থেকেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাসরুমের ভেতরে পড়ুয়ারা, যারা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্কুলেরই বর্তমান পড়ুয়া, তারা অভিনন্দন জানাচ্ছেন নোবেলজয়ী বঙ্গ সন্তানকে। তার সাথে একাত্মতা বোধ করছি যে কি উনিও এই একই স্কুল থেকে পাশ করে বেরিয়েছেন, তো আমরাও ওরকম মানে ওনার পদচারণ করে ওনার মতোই হতে চাই। আমাদের স্কুল থেকে আমাদের মতো একজন নর্মাল ছাত্রই এরকমভাবে যে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। 1981 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন অভিজিৎ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পড়তেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণাতে উঠে এসেছে অনেক না জানা কথা। ওর খুব জানতে আগ্রহ ছিল বাংলায় গভীর ট্রিটিজ লেখা সম্ভব কিনা। আমি ছিলাম বাংলা মিডিয়ামের ছাত্র, নরেন্দ্রপুর থেকে এসেছি, ও ছিল ইংরেজি মিডিয়ামের ছাত্র, সাউথ পয়েন্ট থেকে এসছে। তো আমায় বলেছিল একটা বইয়েরও তুমি নাম বলতে পারো যেখানে খুব অরিজিনাল থট বাংলা ভাষায় টার্সভাবে কঠিন, দুরূহ, শ্রদ্ধেয় গদ্যে উপস্থাপিত হয়েছে। তা আমারও মনে আছে, আমার নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব বইটার কথা মনে হয়েছিল। তো আমার মনে আছে ও বলেও ছিল তুমি যখন বলছো তাহলে বইটা পড়তে হবে। আমার এটা খুব জানার আগ্রহ যে সত্যি বাংলা ভাষাতেও গবেষণার ভার সম্পন্ন গদ্য লেখা যায় কিনা। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য একই সঙ্গে পড়তেন প্রেসিডেন্সিতে। সেসব দিনের কথা এখনো মনে পড়ে তাঁর। সহপাঠী যদি নোবেল পুরস্কার পায় তাহলে যেরকম গর্বিত লাগে সেরকম গর্বিত লাগছে, খুব ভালো লাগছে। ছাত্রটি একটু অন্য রকমের, সেটা বোঝা যাচ্ছিল, এবং সবাই বলতো খুবই মেধাবী ছাত্র, এইটাই স্মৃতিতে আছে। তবে অভিজিতের প্রেসিডেন্সিতে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া নিয়ে এক মজার গল্প আছে। সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিস্ট্যাটে ভর্তি হয়েছিলাম, কিন্তু কয়েকটা ক্লাস করার পর আমি সরে আসার সিদ্ধান্ত নিই। তখন আমার সামনে প্রশ্ন ছিল এবার কি করব। আমি অঙ্কে ভালোই ছিলাম, তাই মোটামুটি নিশ্চিত ছিলাম যে আইএসআইতে সুযোগ পেয়ে যাব, তাই আইআইটির মতো প্রবেশিকাতেও বসিনি। আমার মা বাবা অর্থনীতি শিক্ষক হলেও কখনোই আমাকে সরাসরি বলেননি অর্থনীতি নিয়ে পড়ার জন্য। আমার মনে আছে বাবা বলেছিলেন এমন বিষয় নিয়ে পড়তে যার সঙ্গে অঙ্কের সম্পর্ক আছে। ফিজিক্স নিয়ে পড়াটা একটা অপশন ছিল, কিন্তু আমি তা নিয়ে পড়িনি, কারণ আমি অনেককে জানতাম যারা ভালোবেসে এই বিষয়টি নিয়ে পড়তেন। আমি শেষ অবধি অর্থনীতি নিই, কারণ আমি এমন অনেককে জানতাম যাদের আমার মতোই কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আগ্রহ নেই, কিন্তু তারা অর্থনীতি নিয়ে পড়েন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্সিতে অর্থনীতি নিয়ে পড়তেন, তখন তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। প্রেসিডেন্সি থেকে স্নাতক হওয়ার পর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়তে যান অভিজিৎ। 1983 সালে জেএনইউ থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। 1988 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতি, তাই তো তত্ত্বের কচকচানিতে না গিয়ে এত সহজ সরল ভাবে অর্থনীতির জটিল বিষয়গুলিকে সকলের বোঝার মতো করে মানুষের সামনে পেশ করতে পারেন তিনি। যেমন দারিদ্র্য দূরীকরণের মতো বিষয়টি। এখনকার মতো এই যে আমাদের মনিটারি পলিসি রেজিম যেটা আছে, যেখানে 4%-এর বেশি, 3.5%-এর বেশি ডেফিসিট হবে না, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এক্ষুনি
ইকোনমিতে খানিকটা আরও পয়সা আনতে হবে এবং গরিবের হাতে পয়সা দিতে হবে, বড় লোকের হাতে পয়সা দেওয়া নয়, গরিবের হাতে আরও বেশি টাকা আনতে হবে। দারিদ্র্য দূরীকরণের বিষয়টিতে যে নোবেল পুরস্কার কমিটির নজর গিয়েছে তার জন্য অভিজিতের কাজকেই কৃতিত্ব দিচ্ছেন অনেকে। মরক্কোর কথা হলো, ওইখানেই ওই বইতেই উদয়পুরের কথা হচ্ছে যে 18টা দেশের পরিসংখ্যান দিয়ে অভিজিৎ বিনায়ক দেখাচ্ছেন যে যেখানে টেলিভিশন নেই সেখানকার গরিব মানুষ 14% বেশি খরচ করছে উৎসবে। তো এই ধরনের ছোট ছোট গল্প, যে দারিদ্র্যটা একস্তরীয় বা একমাত্রিক নয়, তার নানা রকম বিচিত্র অনুষঙ্গ আছে যেগুলো নিঃসন্দেহে সরকার বা অর্থনীতিবিদরা সাধারণভাবে তাদের নজর এড়িয়ে যায়। অসাধারণত্ব বোধহয় এখানেই। শোনবাবু। হ্যাঁ, আমার যেটা ভাল লাগছে যে কলকাতার ঘরানা যেটা সব যেন মিউজিকের থাকে, এইখানে কিন্তু ওই ছোটবেলার থেকেই দারিদ্র, তার থেকে প্রকটভাবে নকশালিজম। আমরা যখন দিল্লিতে পড়তে যাই, কারণ ছিল প্রকটভাবে নকশালরা এখানে করছে। তো বরাবরই যে যারা এখানে পড়ার অধ্যাপনা করেছেন, ডক্টর সেন, সুকুমার বাবু, যারা গিয়ে দিল্লি স্কুলে পড়াতেন, ওদের কিন্তু মন পড়েছিল বিকাশের আরেকটা রূপের উপর, যে বৈষম্য কেন হয়, বেরোজগারি কেন হয়, দারিদ্রতা কাকে বলে। আর এই পভার্টির উপর 3টে রকমের স্টাডি তখন চলতো। একটা হচ্ছে যে কি করে মাপবো, অমর্ত্য সেন নিয়ে এলেন রিলেটিভ পভার্টি, ওনার ছাত্র মন্টেক সিং আলুওয়ালিয়া, কাকাওয়ানি এই নিয়েই কাজ করতে লাগলেন। তারপরে স্তরে এলো যে গ্রোথের সঙ্গে নিশ্চয়ই পভার্টিটা রিলেটেড, পপুলেশনের সঙ্গে নিশ্চয়ই রিলেটেড। এরকম সো কল্ড প্রেজুডিসেস যে এর জন্য এই হচ্ছে, পপুলেশনের জন্য বা দারিদ্রতা ভাবছে, বা গ্রোথ হচ্ছে না বলে হচ্ছে, বা ট্রেড হচ্ছে না বলে হচ্ছে। দীপক নায়ক সেই মডেল দিলেন। পরে দেখা গেল, এবং আইএসআইও বড়ভাবে সেই কাজটা হয়েছিল, যে পভার্টি সবচেয়ে ভালো রিডিউস করা যায় যদি খাদ্যশস্যর দাম কমানো যায় এবং যদি এটাকে কমানো যায়, বন্টনটা ঠিক হয়। অমর্ত্য সেন যদিও বা এই নিয়ে অত চর্চা করলেন, উনি নোবেল প্রাইজ পেলেন ফ্যামিন কেন হয়, ডিস্ট্রিবিউশনের জন্য। পভার্টির ওপর উনি পাননি, যদিও বা ওনার আমার মতে আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের উপর দুর্দান্ত কাজ হয়েছে। অভিজিৎ বাবুর সেই একই ঘরানা, পভার্টি নিয়েই কাজ করছেন, কিন্তু কয়েকটা প্রশ্ন তুললেন যেটাকে আমরা বিহেভিয়ারাল ইকোনমিক্স বলি, যে গতানুগতিক আইডিয়া যে টাকা দিও না, টাকা দিলে লোকে অলস হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। টাকা দিলে হয়তো সে টেলিভিশন খেয়ে বেঁচে থাকার একটা আদর্শ পাবে, বা মাইক্রো ক্রেডিটে যে দিলেই যে সে ব্যবসা করবে তা নয়, এবং মহিলাদের যে কোটা দিলেই তাহলে তারা জায়গা পাবে সমাজে তাও নয়। তা হয়তো ওদের নিজেদের মধ্যে যার ক্ষমতা আছে সে জায়গা খুঁজে পায়। এই যে প্রশ্নগুলো, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে নাজেস, ইনসেন্টিভ দিলে কাজ, পলিসিতে নাজেস নিয়ে আসা, পলিসি নিয়ে আসা। উনি কমপ্লিটলি র্যাশনাল চিন্তায় ইকোনমিক থিঙ্কিংটা, যেটা অ্যাক্সিয়ম ভিত্তিক ছিল, সেটা ভেঙে দিল, যেটা আমার মতে একটা দিগন্তকারী প্রস্তাব। কেন আমরা ইকোনমিস্টরা একটা মডেল গণি কিছু অ্যাজাম্পশনস করে, উনি কিন্তু প্রশ্ন করলেন অ্যাজাম্পশনগুলোর উপর, এবং সেটাকে উনি র্যাশনালি প্রশ্ন করলেন, যে কোনো অ্যাকশনটাকে ইর্যাশনাল বলা যায় না, তার পেছনে একটা যুক্তি আছে। এবং পভার্টির ওপর লোকে গরিব হলে সে কি নিয়ে বেঁচে থাকে সেটা নিয়ে উনি প্রশ্ন তুললেন এবং তুলছেন। এবং এই যে ল্যাবটা হচ্ছে কিছুখানি মেডিকেল ল্যাবের মতোই, এটা যে আমি এক্সপেরিমেন্ট করছি, ঠিক তোমার বিবেচনা, চিন্তা শক্তি ঠিক এরকম ভাবে এগোচ্ছে কেন। আর দুটো প্রশ্ন এখানে আসে যেটা ওনার কাছ থেকে আমরা জানলাম। একটা হচ্ছে ওনার যে এক্সপেরিমেন্ট উইথ ফুড, এটা কিন্তু প্রথম পদক্ষেপ, যে আমি এক্সপেরিমেন্ট করি, আমি রান্না করতে ভালোবাসি, এই মশলাটা কি দেবো, রান্নার স্বাদ কিরম পাল্টাবে, দিস ইজ কিন্তু কোরিলেটেড। এবং ওনার চিন্তা শক্তি যে ঠিক বাঙালি বলে আমরা যেটা গর্ববোধ করি, ওই বিনায়ক টাইটেলটা বোধহয় ভুলে যাচ্ছি। ওনার মা বোধহয় ঠিক বাঙালি নন, ঠিক সেই জন্যই দু রকমের কালচার ওনার মধ্যে আছে, ন্যাশনাল বিহেভিয়ার ওনার মধ্যে আছে। এবং এই জিনিসটা শুধু বাঙালির জয় না, এটা ভারতের জয়। তবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের খবর নিয়ে যখন সারা বিশ্বে জোর আলোচনা চলছে, তখন খোদ নোবেল জয়ী কি করছিলেন আন্দাজ করতে পারেন?
তিনি নাকি এই খবর পাওয়ার পর ঘুমোতে চলে যান। নোবেলজয়ী অর্থনীতিবিদের নোবেলজয়ী স্ত্রী সে কথা ফাঁস করেছেন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির সাংবাদিক বৈঠকে। And so then they talked to him, and then they went back to us and said, well, would you be ready for a press conference in an hour? We should make a cup of coffee. And Abhijit said, I'm going to go back to bed. And so I woke up, I got showered, etc. And then he went back to bed. নিজের নোবেল জয়ের খবরে যতটা নির্লিপ্ত, অর্থনীতির বিষয়ে অভিজিৎ বরাবরই ততটাই সরব। ভারতের অর্থনীতি যেভাবে ঝিমিয়ে পড়ছে তা নিয়ে নোবেল জয়ের কয়েকদিন আগেও মুখ খোলেন তিনি। এই পরিস্থিতির জন্য দায়ী করেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতার কেন্দ্রীকরণের সিদ্ধান্তকে। একটি বক্তৃতায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, এই সরকার মনে করছে যে ক্ষমতার অত্যধিক বিকেন্দ্রীকরণ হয়ে গিয়েছে, তাই তারা ফের ক্ষমতার কেন্দ্রীকরণ শুরু করেছে। প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তার মাথায় এমন লোকেদের বসানো হচ্ছে যাদের কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, যারা প্রত্যেকটি সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর দফতরকে টেনে আনে। নোট বাতিলের পরও মোদী সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখ খুলেছিলেন তিনি। কি উপকার হবে আমি এখন আমার কাছে পরিষ্কার নয়, এবং কি ক্ষতি হবে সেটা মোটামুটি পরিষ্কার। সুতরাং আমার মনে হয় এটা অনর্থক ঝামেলা। যদি উদ্দেশ্যটা থাকতো যে সত্যি করাপশন কমানো, তাহলে 2000 টাকা নোট করার কি মানে হয়? এটা যেভাবে করা হয়েছে তাতে যেটা লোকেরা হঠাৎ একদিন দেখলো যে তারা যে জিনিসগুলো কালকে কিনবে ভেবেছিল সেগুলো কিনতে পারছে না, যে জিনিসটা কালকে বিক্রি করবে ভেবেছিল সেটা বিক্রি করতে পারছে না, কারণ খরিদ্দারের কাছে টাকা নেই। তো সেই অভিজ্ঞতাটা হওয়ার পর করার কোনো কারণ ছিল না, কারণ এর থেকে কারোর কোনো বিশেষ লাভ হয়েছে বলে জানা গেল না। 2016 সালে জেএনইউতে কানাইয়া কুমারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয় তা নিয়েও সরব হন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নিজের লেখায় অতীত তুলে এনে এই ধরনের ঘটনাকে রাষ্ট্রের গাজোয়ারি বলেও উল্লেখ করেন তিনি। জেএনইউতে পড়ার সময় তাকে কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তা উঠে এসেছিল নোবেল জয়ীর লেখায়। 1983 সালে ছাত্র সংসদের প্রেসিডেন্টকে বরখাস্ত করার প্রতিবাদে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও করেন অভিজিৎরা। সেই কারণেই তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়, তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়নি। পরে অবশ্য তাদের বিরুদ্ধে আনা ধারা তুলে নেয় পুলিশ। তবে 10 দিন তিহাড় জেলেই রাত্রিবাস করতে হয়েছিল বর্তমান নোবেল জয়ীকে। জেলে তাদের মারধরও করা হয় বলে নিজের লেখায় উল্লেখ করেছিলেন অভিজিৎ। তাই কানাইয়া কুমারের গ্রেফতারির সময় মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে কুণ্ঠাবোধ করেননি তিনি। এমনকি নোবেল জয়ের পরও ভারতের অর্থনীতির ঝিমিয়ে পড়া দশা নিয়ে স্পষ্টভাবে মুখ খুলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গরিবের হাতে পয়সা দিতে হবে, বড় লোকের হাতে পয়সা দেওয়া নয়, গরিবের হাতে আরও বেশি টাকা আনতে হবে। সো I don't know exactly what to do. The government has a large deficit, but right now it's sort of at least aiming to please everybody by pretending to hold to some budgetary targets and monetary targets. And my view is that this is the economy going into a tailspin is the time when you don't worry so much about monetary stability and you worry a little bit more about demand. I think demand is a huge problem right now in the economy. স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যে 108 জন বিশিষ্ট ব্যক্তি চিঠি দিয়েছিলেন তার অন্যতম ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ের ঘোষণার কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন, আলফ্রেড নোবেলের স্মৃতি বিজড়িত সেভারেজেস রিক্স ব্যাংক পুরস্কার পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এস্টার ডাফলো এবং মাইকেল ক্রেমারকেও নোবেল জয়ের জন্য শুভেচ্ছা। লোকসভা ভোটের ইস্তেহারে কংগ্রেস ন্যায় প্রকল্পে গরিবের ন্যূনতম মাসিক রোজগার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রকল্পের রূপরেখা তৈরির ক্ষেত্রেও অবদান ছিল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তার নোবেল জয়ের খবর সামনে আসার পরই রাহুল গান্ধী টুইট করেন, ন্যায় প্রকল্পের রূপায়ণে সাহায্য করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দারিদ্র্য শেষ করে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষমতা ছিল এই প্রকল্পের মধ্যে। মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করেন, দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ায় ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে প্রস্তাবিত ন্যায় যোজনা নিয়ে অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেওয়া হয়েছিল। আশা করি তার ন্যায় যোজনা একদিন বাস্তবায়িত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিংহ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে লেখেন, আমার ভালো বন্ধু অমর্ত্য সেনের পর আপনি দ্বিতীয় ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ায় আমি উচ্ছ্বসিত। আপনার স্ত্রী এস্টার ডাফলো যুগ্মভাবে নোবেল পাওয়ায় আমি খুশি।
অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি বিশেষভাবে খুশি, কারণ নোবেল কমিটি ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে আপনাদের যুগান্তকারী উদ্ভাবন, যা ভারতের মতো উন্নয়নশীল দেশে নীতি প্রণয়নে অত্যন্ত কার্যকর, তাকে সম্মানিত করেছে। বাংলার ছেলের নোবেল জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল। It's an honor to the state. It's a rare honor. It's a privilege. And look at what he and his wife have done for alleviation of global poverty. Hats off to the man. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের খবর যেদিন সামনে এসেছে, সেদিনই খবর আসে বিসিসিআই এর সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ নোবেল জয়কে শুভেচ্ছা জানিয়েছেন। ইটস আ হিউজ থিং, নোবেল মানে ভাবা যায় না, আনবিলিভেবল। অমর্ত্য সেন লাস্ট, তারপর ওনাকে কাল আমি টিভিতে দেখেছি, ওনার মার ইন্টারভিউ আমি দেখেছি, মানে সিরিয়াস স্টাফ। মানে বিসিসিআই প্রেসিডেন্ট ঠিক আছে, বাট নোবেল ইজ সামথিং আনবিলিভেবল আর হিউজ। তাই ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর বাঙালি হিসেবে আমি গর্বিত। আমি জানি না বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আমি হয়ে ওনার কতটা গর্ব হওয়া উচিত। বিকজ দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ স্পোর্টস বডি, বাট নোবেল পেয়েছেন উনি, আমি গর্বিত অ্যাজ বেঙ্গল। সব মিলিয়ে সারা বিশ্বে এখন আলোচনার কেন্দ্রে একটাই নাম, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর গর্বে গর্বিত বাংলা, গর্বিত ভারত। এদিকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল প্রাপ্তি নিয়ে সারা রাজ্যে যখন জোর চর্চা চলছে, তার মধ্যে কার্যত বোমা ফাটিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দুর্গাপুজোর কার্নিভালে তাকে ব্ল্যাকআউট করার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জগদীপ ধনখড়। For 4 hours, not for a second, the first servant was shown on television. I am not untouchable. You can't have that kind of intolerance. What happened has put me to shame, because no person in the state of West Bengal will approve of it. Hurt and disturbed that insult was not to me, insult was to the culture of West Bengal. For 4 hours and more I was there, and your first servant was totally blacked out. This is unusual kind of censorship. How can you black out a person holding this position after inviting him? Someone called me to tell sir it is reminiscent of emergency. It has taken me 3 days to recover from this injury to my heart. তৃণমূল অবশ্য রাজ্যপালের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। রাজ্যপাল যা বলছে তাই আমাদের উত্তর দিতে হবে, এরকম কোনো মানে আছে নাকি? উনি বলছেন, বলতে দিন। অন্যদিকে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী আছেন আমরা বুঝতে পারছি, রাজ্যপালকে আমন্ত্রণ করে ডাকা হয়েছে আর এমন জায়গায় বসানো হয়েছে যাতে ওনার ছবি না দেখা যায়। আর 4 ঘন্টা উনি থাকলেন, তার উপস্থিতিটা বোঝাই গেল না। উনি আলাদা হয়ে বসে থাকলেন, এমনভাবে অপাঙ্ক্ত হয়ে থাকলেন। এটা যে কোনো সাংবিধানিক প্রধান এবং বিশিষ্ট ব্যক্তির পক্ষে অপমানজনক, সেটা উনি বলেছেন। উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। তো বামেরা আবার গেরুয়া শিবির ও তৃণমূলকে এক সারিতে ফেলে আক্রমণ শানিয়েছে। রাজ্যপাল একটা পদ, আমরা মনে করি এই সাংবিধানিক পদটা থাকারই কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি এই অনুষ্ঠানটাই নিষ্প্রয়োজন। 2, যদি রাজ্যপালকে আমন্ত্রণ জানানোই হয় তাহলে তাকে তার যা প্রাপ্য সম্মান তা দেওয়া উচিত।
30শে জুলাই এ রাজ্যে রাজ্যপাল হিসেবে শপথ নেন জগদীপ ধনখড়। তারপর থেকে নানা ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে তার সংঘাত লেগেই রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনার পর শটান সেখানে চলে যান রাজ্যপাল। বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে নিজের গাড়িতে করে নিয়ে যান তিনি। এরপরে তৃণমূলের তরফে জারি বিবৃতিতে বলা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে আমাদের রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান নির্বাচিত সরকারকে কিছু না জানিয়ে একজন বিজেপি নেতাকে উদ্ধার করতে যাদবপুরে চলে গেলেন। পরে তিনি রাজভবনের তরফে পাল্টা বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়, দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেসের মহাসচিব প্রেস বিবৃতিতে জানান যে রাজ্যপাল সরকারকে না জানিয়ে ক্যাম্পাসে গিয়েছিলেন। কিন্তু রাজ্যপালের সঙ্গে ডিজি এবং মুখ্য সচিব এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল, সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না তিনি। তার বিবৃতিতে তথ্যগত ভুল রয়েছে। এরপর এ নিয়ে মুখ খোলেন খোদ রাজ্যপালও। मुझे खुशी है कि मेरे जाने के बाद छात्रों का सहयोग मिला, अध्यापकों का सहयोग मिला और स्थिति का एक तरीके से निराकरण हुआ। একসময় আপনাদের অত্যন্ত আপত্তি ছিল গোপাল কৃষ্ণ গান্ধীর প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে, যখন তিনি একদিকে বলছেন হাড় হিম করা সন্ত্রাস দীপাবলির আলোকেও ম্লান করে দেয়, তখন আপত্তি। যখন আমার মনে আছে বিদ্যুৎ সংকট রাজ্যে চলছে, 1 ঘন্টা রাজ্যপাল সিদ্ধান্ত নিলেন রাজভবনের সমস্ত আলো নিভিয়ে রাখা হবে, সেটা নিয়ে নানা কটাক্ষ। বারবার কিন্তু শাসককে অস্বস্তিতে ফেলেছিল এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেস রাজ্যপাল সম্পর্কে তখন উচ্ছ্বসিত ছিলেন। বারবার তাকে শুধু সমর্থন করা হতো তা নয়, রাজভবনের সিঙ্গুর সমস্যা ওই রকম ক্রিটিক্যাল একটা জাংশনে আছে, সেখানে তার মধ্যস্থতাকারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন গোপাল কৃষ্ণ গান্ধীকে। আমি বলছি সক্রিয় রাজ্যপাল এবং শাসকের সংঘাত কি তাহলে অবধারিত, এবং বিরোধী দলে যারা থাকবে তারা দুহাত তুলে রাজ্যপালের ভূমিকার প্রশংসা করবে? না, সবসময় এসেনশিয়ালি তা নয়। মেরিট অফ দ্য ইস্যু গাইড করে দেয় যে আপনি রাজ্যপালের পক্ষে থাকছেন না বিপক্ষে যাচ্ছেন। আপনি কথা প্রসঙ্গে তুললেন, তাই আসলে সিঙ্গুরটা যদি বলেন সেটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা অ্যাপ্রোচ ছিল, এবং সেখানে দাঁড়িয়ে যদি বলেন যে রাজ্যপালের ইন্টারভেনশনটা এটা যদি হয় যে উনি একটা কনস্টিটিউশনাল হেড হিসেবে যারা ডিস্ট্রাকশনের পক্ষে, তিনি যদি মনে হয় তার ভূমিকা তার পক্ষে যাচ্ছে, সেটা রাজ্যের মানুষের পক্ষে যায়নি। আজও ইতিহাস তাই প্রমাণ করে যে সিঙ্গুরের শিল্পটা না হওয়ার মধ্যে দিয়ে আমরা পিছিয়ে গেছি অনেক বছর। কিন্তু আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে এরপরে নন্দীগ্রাম, হ্যাঁ এবার আমি আপনাকে বলছি মানে গণহত্যার পেছনে এইবার আমি চমৎকার একটা রূপে আলোচিত। না, আমি বলছি যেটা সমালোচনার যোগ্য করুন, যেটা সমালোচনার যোগ্য আপনারা বলতে পারেন। আমি এবার আজকের বলছি যে এই কারণ দু ধরনের কাজ হলো, দু ধরনের যুক্তি হবেই। আমি বলছি আমি যাদবপুর সম্পর্কে আমি একটা কথা বলি যে আমাদের মাননীয় রাজ্যপাল বললেন যে তিনি যখন ক্যাম্পাসে গেছিলেন যে ছাত্রদের কাছ থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রিগার্ড তিনি পেয়েছেন। আমার দুটো প্রশ্ন, আমি অ্যাকসেপ্ট করছি এটা, যে এই রিগার্ড পাওয়ার পর যে প্রতিদান যাদবপুরের ছাত্ররা পেল, রাত্রির বেলায় উনি যখন 3 নম্বর গেট দিয়ে ঢুকছেন, 4 নম্বর গেট দিয়ে হচ্ছে এবিভিপির বাহিনী, সেই ভাঙচুর আগুন সন্ত্রাস যে বিশ্ববিদ্যালয়ে আমি এত বছর আছি কোনোদিন দেখিনি, এটা গেল। সেটা নিয়ে আমি রাজ্যপাল এবং আচার্য দুটো চেয়ারের থেকে নীরবতা আমি দেখেছি। 2, যে আমি রাজ্যে বিরোধী দল এবং তার যারা প্রধান মুখ দিলীপবাবুর মতো মানুষও, তারা এই ভায়োলেন্সের রিয়াকশন হিসেবে বলছেন যে সেখানে দেশদ্রোহীদের আখড়া এবং সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে প্রয়োজনে। আমি বলছি সেখানেও আমি আচার্যর থেকে একটা, আমি বলবো যে আশ্বস্ত হওয়ার বাণী খুঁজছিলাম, সেটা আমি পেলাম না। বা উল্টো দিকে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানের সঙ্গে তুলনা করছি, তার তো নিন্দা হওয়া উচিত, এবং সেই নিন্দাটা ফ্রম দ্য হাইয়েস্ট অফিস। তৃণমূল কংগ্রেস দিনের পর দিন যখন গভর্নরের কাছে তাদের সুখ দুঃখ মানে সিপিএম এর এগেইনস্টে বলতো, বামেদের এগেইনস্টে বলতো, আপনার মনে থাকতে পারে যে গোপাল কৃষ্ণ গান্ধীর সেই উক্তির কথা, হার হিম করার ঘটনার কথা, মানে যে বক্তব্যটাকে নিয়ে পরবর্তী সময়ে সিপিআইএম সন্ত্রাস, এবং সেটা সিপিআইএম দল তখন সমালোচনা করেছিলেন। মানে তখনকার সিপিআইএম দল গভর্নর হাউসটাকে প্রায় তৃণমূল ভবন মনে করতেন, আর আজকে তৃণমূল কংগ্রেস সেটাকে বিজেপি ভবন মনে করছে। আসলে গভর্নরের যে কনস্টিটিউশনাল রোল, তার মধ্যে আমি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে রাজ্য রাজনীতির তরজা, তার পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি। যাদবপুর কাণ্ডের রেশ কাটার আগেই শিলিগুড়িতে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক ডাকেন রাজ্যপাল, যদিও সেখানে ছিলেন না তৃণমূলের কোনো জনপ্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কোনো আধিকারিক। এ নিয়ে ক্ষোভ লুকিয়ে রাখেননি জগদীপ ধনখড়। The lukewarm stand of the state today is a cause of worry to me, because I find it not fitting in the culture of West Bengal. I don't find it fitting in the culture of West Bengal. Culture of West Bengal is very different.
This can't be the kind of reception given to the governor for the first time when he goes to a place like Siliguri. It doesn't happen. But if it had happened, I can't have a grievance. I am head of the state. পাল্টা তৃণমূলের মহাসচিবের তরফে জারি বিবৃতিতে রাজ্যপালকে আক্রমণ করে বলা হয়, নতুন রাজ্যপাল পদে বসার 15 দিনের মধ্যে সরকারি অফিসার এবং সরকারি দপ্তর সম্পর্কে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন তিনি নিরপেক্ষ নন। সংবিধান অনুযায়ী রাজ্য এবং কেন্দ্র সরকার নির্বাচিত, কিন্তু রাজ্যপাল পদটি মনোনীত। রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ারের অপব্যবহার করা এবং প্রতিদিন রাজনৈতিক গিমিক বন্ধ করা উচিত। রাজ্যপালও আবার স্পষ্ট বুঝিয়ে দেন নিজের এখতিয়ার সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। If I don't make an issue of it, I am handling it poorly. I have to find a solution. And the best solution is consensual. The two people agree, they have the same approach, they run in the same direction. If they pull in two directions, well, no answer. I am not in political circus. I am in hardcore constitutional role. And that hardcore constitutional role cannot be done unless you believe in letter and spirit what has to be done. পাল্টা তৃণমূলের তরফে জারি বিবৃতিতে কার্যত কটাক্ষের সুরে বলা হয়, পশ্চিমবঙ্গ সুন্দর রাজ্য, রাজ্যপালের অবশ্যই সুন্দর জায়গায় ঘোরা উচিত এবং রাজ্য সরকারের আতিথেয়তা গ্রহণ করা, এটাই কাম্য। যা কাম্য নয় তা হলো সাংবিধানিক পদে আসীন এক ব্যক্তির অকারণে অতি সক্রিয় হয়ে সরকারের সমস্ত কাজে হস্তক্ষেপ করা। একদিকে প্রশাসনের কেউ উপস্থিত নেই, দলের কেউ উপস্থিত নেই, চেম্বারে রাজ্যের মন্ত্রী গেলেন না, স্বরাষ্ট্র সচিব, জেলা শাসক নাম করে করে রাজ্যপাল এক একজনকে বলেছেন, হয়তো সবাই পাশাপাশি এটাও বলেছেন, হয়তো সবাই একসঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন, পুলিশ কমিশনার, ডিএম কেউ আসেননি, অর্থাৎ প্রশাসন শাসক দল কেউ নেই। ডিএম না গেলে এডিএম যেতে পারতেন। আমি বলছি তাহলে কি ইচ্ছাকৃত বয়কট? না, দেখুন, এটা তো পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে, সরকার যে দল চালাচ্ছে তাদের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে উনি কিন্তু সাংবিধানিক প্রধান রাজ্যপাল, আর প্রশাসনিক প্রধান হচ্ছেন যিনি ইলেক্টেড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে ধরনের প্রশাসনিক বৈঠক, আমি জানি না যে রাজ্যপাল তো অল্প কিছুদিন এখানে এসছেন, উনি কি জানেন যে এখানকার মুখ্যমন্ত্রী প্রায় 300-র কাছাকাছি প্রশাসনিক বৈঠক করেছেন, সারা বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলা জুড়ে তিনি একাধিক বৈঠক করেছেন, এই বৈঠকের একমাত্র হকদার তিনি, অর্থাৎ তিনি এই ধরনের প্রশাসনিক বৈঠক করতে পারেন। রাজ্যপাল অবশ্যই তিনি জেলার কোনো অফিসারকে ডাকতে পারেন, কিন্তু যেভাবে উনি বিভিন্ন পার্থবাবুর বিবৃতি যে ভাষায় এসেছে, ইদানিং কালে এত করা তৃণমূল কংগ্রেসের কোনো বিবৃতি আমি দেখিনি। স্বাভাবিক, এটা তো আপনি যাদবপুরের পরিপ্রেক্ষিতে আপনি যদি বিবৃতিটা শেষ হচ্ছে সাইলেন্স প্লিজ, আপনি যাদবপুরের মানে থামুন রাজ্যপাল। আমি বলছি যে যাদবপুরের পরিপ্রেক্ষিতে আপনি যদি ভাবেন, আপনি খুব অদ্ভুত ভাবে দেখবেন যে যাদবপুরে যখন উনি গিয়ে পৌঁছননি, মাননীয় রাজ্যপাল গিয়ে পৌঁছননি, তার আগেই তিনি কিন্তু রাজভবন থেকে বিবৃতি জারি করে দেওয়া হয়েছে, এবং যে বিবৃতিতে বলা হচ্ছে যে শুধু যাদবপুর দেখিয়ে, যাদবপুর ইউনিভার্সিটি চত্বর দেখিয়ে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উনি প্রশ্ন করেছেন। অর্থাৎ ওই তখন যখন বেরোলেন উনি রাজভবন থেকে যাদবপুরের উদ্দেশ্যে, তখনই বোঝা গেল যে এই রাজ্যপাল কিন্তু খুব স্বাভাবিকভাবে কোনো নিরপেক্ষ ব্যক্তিত্ব নন। প্রশাসনকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, এসপি, ডিএম তারা পর্যন্ত উপস্থিত নেই, এবং ফরমাল চিঠি দেওয়া হয়েছে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে, সেটা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স হোক আর যাই বিজনেস সামিট হোক, সেখানে যদি গভর্নর বা প্রেসিডেন্ট আসেন, প্রোটোকল বলে তাদের অন্যদের থাকার কথা, তারা সেটা অ্যাভয়েড করেছেন। এবং অতিথি দেবো ভব, পশ্চিমবঙ্গের কালচার, শিষ্টাচার এটা নয় যে গভর্নরকে রিসিভ করা হবে না, গভর্নরকে রিসিভ করা হয়নি, এটা তো সাংঘাতিক বিষয়। কে কতটা অ্যাক্টিভ হবে, তিনি রাজ্যপাল বলেছেন যে আমি অ্যাক্টিভ ব্যাপার নয়, অতি সক্রিয় নই, আমি সক্রিয়, এটা তো স্বাভাবিক। তার ক্ষমতা তিনি অপব্যবহার করছেন না, কিন্তু তার ক্ষমতা আছে, পুতুল হিসেবে দেখার ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তিনি যে গিয়েছেন এবং তিনি একটা প্রশ্ন তুলেছেন যে মন্ত্রী, সরকারি আমলা, ডিএম, এসপি তারা একই সঙ্গে কাজে ব্যস্ত হয়ে গেলেন। এর কয়েক সপ্তাহের মধ্যেই জিয়াগঞ্জে সপরিবারে খুন হন শিক্ষক বন্ধু প্রকাশ পাল। এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপির তরজার পারদ যখন চড়ছে, তখন রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়, এই ঘটনা অসহিষ্ণুতা এবং উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্পষ্ট প্রতিফলন। যথেষ্ট সময় কেটে যাওয়ার পরও পুলিশ কিংবা রাজ্য প্রশাসনের তরফে কেউ উদ্বেগ প্রকাশ না করায় রাজ্যপাল তার অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে যথাযথভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন রাজ্যপাল। My honest appeal to all those who are engaged in law,
please have fair-minded investigation. The investigation must not be inspired by any other considerations. This is too critical to be put under the carpet. We must respect law and maintain law and order in all situations. পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেয় তৃণমূল। রাজ্যের রাজ্যপাল প্রায় প্রতিদিনই সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক মন্তব্য করে নিজেই তার সাংবিধানিক যে সীমারেখা সেই সীমারেখাকে লঙ্ঘন করছে। আইন শৃঙ্খলা সম্পর্কে তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং অভিসন্ধিমূলক। রাজ্য বনাম রাজ্যপালের সেই দ্বন্দ্বের তীব্রতা এবার আরো বাড়ল দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে। এবিপি আনন্দ।